মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা রিভার ড্রামা নিয়ে, যেখানে মেয়েটি তার বিয়ের রাতেই পুনর্জন্ম পায়। আর পুনর্জন্মের পরপরই সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয় আর পঙ্কু জেনারেলকে বিয়ে করে। আর সে কেন এই সব কিছু করেছে আমরা এই ড্রামার মধ্যেই দেখতে পাবো। তাহলে এখন আমি ড্রামাটা শুরু করছি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা ব্যানকে দেখানো হয়, যে অনেক বৃদ্ধ ছিল। অনেক সময় ধরে তাকে এই জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। তার কাছে হু আসে আর বলে, এখন তুমি সারা জীবন এখানেই থাকবে। ব্যান বলে, তুমি এখন এখানে কি করতে এসেছো? আমার সাথে তোমার আর কি করা বাকি আছে? হু বলে, আজকে আমি এখানে এসেছি তোমাকে শেষ করতে। এ কথা বলেই তো সে ব্যানের কাছে চলে যায় এবং তাকে বিষ খাওয়াচ্ছিল। ব্যান সেখানে কোনো রকম ভাবে তাকে সরানোর চেষ্টা করে, তাকে ধাক্কা দেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হু তাকে ধরে ফেলে আর সেখান থেকে একটা লাঠি নিয়ে তাকে মারতে শুরু করে। আর এই আঘাতের কারণে সে আবারও নিচে পড়ে যায়। হু তার কাছে চলে যায় এবং তার হেয়ারপিন বের করে তাকে আঘাত করে। হু তার নেকের মধ্যেই সে হেয়ারপিন ঢুকিয়ে ফেলেছিল, কিন্তু ব্যান এখনো মারা যায়নি। হু বলে, এখন আমার রাস্তায় তুমি আর আসতে পারবে না। এখন রানী হওয়া থেকে কেউই আমাকে আটকাতে পারবে না। এসব বলে তো হু চলে যায় আর আমাদের নায়িকাও সেখানে মারা যায়। কিন্তু ভাগ্য তাকে আরেকটা সুযোগ দেয়। ব্যানের জ্ঞান ফিরলে সে তো একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তার বিয়ের রাতে চলে এসেছিল। আসলে যেদিন রাজকুমার সিয়ের সাথে তার বিয়ে হয়েছিল সে সময়ে চলে এসেছে। আর বর্তমানে রাজকুমার সি তার গলা চেপে ধরেছিল, কিন্তু সে তাকে তার কাছ থেকে সরিয়ে দেয়। ব্যান ভাবছিল, এর মানে আমি এ টাইমে চলে এসেছি যেদিন রাজকুমার সিয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। সেখানে সে রাজকুমারকে বলে, আমি তোমাকে আর বিয়ে করতে চাই না। ব্যানের পাশে একটা তরোয়াল ছিল, সে তরোয়াল নিয়ে সে তার গলার মধ্যে রাখে। আর সে রাজকুমার সিকে বলে, আমার কাছেও আসবে না। রাজকুমার সি বলে, তোমার আজকে কি হয়েছে? তুমি তো এই বিয়েতে অনেক খুশি ছিলে। ব্যান বলে, কিন্তু এখন আমি তোমার সাথে কোনো বিয়ের সম্পর্কে থাকতে চাই না। আমি চাই না আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক। তরোয়াল দিয়ে সে তার চুল কাটে আর বলে, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ব্যান রাজকুমার সিকে সে চুল দেখায় আর কথা বলছিল। রাজকুমার সি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার সাথে সম্পর্ক রাখতেই চাও না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপর সেখানে ডকুমেন্ট রেডি করা হয় এবং তারা দুজনেই সেখানে সাইন করে দেয়। দুজনে সাইন করার পরপরই এই ডিভোর্সটা হয়ে যায়। ব্যান বলে, আমি যেসব ডাউরি নিয়ে এসেছিলাম আমি আমার সব ডাউরি ফেরত চাই। আমি আমার সব কিছু আমার সাথে করেই নিয়ে যাব। এ কথা বলে সে চলে যায়। রাজকুমার সি তাকে অবাক হয়ে দেখছিল। তারপর ব্যান বাইরে চলে আসে এবং সকালে তার মেয়েকে বলছিল, চলো আজকে আমরা বাড়িতে চলে যাব, আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের যত জিনিসপত্র আছে সব তুমি গোছাও। ব্যান তারপর ভাবছিল আগের জন্মে কিভাবে সবাই তাকে বুলি করত। তার হাজব্যান্ডের মা এবং বোন তাকে অনেক টর্চার করত, তার কোনো দোষ না থাকার পরেও। সে তাদের খুশি করার অনেক চেষ্টা করত, কিন্তু কখনোই তারা খুশি হতো না। বিনা কারণে তাকে মারধর করত। কিছুক্ষণ পর মেয়ের সব জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসে। সেখানে রাজকুমার শিয়ের মা এবং বোনও চলে আসে। শিয়ের মা এসে জিজ্ঞেস করে, এখানে সব কিছু কি চলছে? তোমার সব জিনিসপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ব্যান বলে, আপনার ছেলে এবং আমার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাই আমি এখানে আর থাকতে পারবো না। তাই আমি আমার সব কিছু নিয়ে আমার বাড়িতে ফিরে যাচ্ছি। সুইয়ের বোন বলে, এটা আবার কোনো ব্যাপার হলো? তুমি ডিভোর্স নিয়ে কিভাবে যেতে পারো? ব্যান বলে, আমি তো ডিভোর্স নিয়ে নিয়েছি, এখন যত সব জিনিসপত্র আমি আমার সাথে নিয়ে এসেছিলাম সব তোমরা রেডি রেখো। এখন আমি কিছু নিয়ে যাচ্ছি, আবারও আমি আসবো আমার বাকি সব জিনিসপত্র নিতে। আর সে শিয়ের বোনের হাত থেকে একটা চুড়ি খোলে আর বলছিল, এ চুড়িটা আমার। এটা ছাড়াও আপনাদের কাছে আমার অনেক জিনিসপত্র আছে, তাই সেগুলো রেডি রাখবেন। ব্যান তারপর পাস্টের কথা ভাবছিল, কিভাবে সে তাকে বুলি করত। তার কিছুক্ষণের মধ্যেই বর্তমানে রাজকুমার সে সেখানে চলে আসে। ব্যান সেখানে তাকে তার লিস্ট দেখাচ্ছিল আর বলছিল, এখানে সব লেখা আছে আমি আমার ডাউরিতে কি কি এনেছিলাম। এক একটা জিনিস আমি ফেরত চাই। আর তুমি যে জেট পরে আছো এরকম জেট আরো 3টা আমি এনেছি, সব আমি ফেরত চাই। আমি এখন চলে যাচ্ছি, সবকিছু গুছিয়ে রেখো, আমি কিছুদিন পরই এসে নিয়ে যাব। এসব বলে সে চলে যায়। তার কিছুক্ষণ পরই রাজকুমার শিকে তার মা জিজ্ঞেস করে, এরকম কি হয়ে গেছে, তুমি তাকে ডিভোর্স দিয়ে দিলে? রাজকুমার সে বলে, আমি তাকে ডিভোর্স দিতে চাইনি, সেই আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছে। সে যখন আমার সাথে থাকতে চায় না, আমি কেন তাকে জোর করব? আরবেনের সব জিনিসপত্র গুছিয়ে রাখো, সে এসে নিয়ে যাবে। এ কথা বলে তো সে চলে যায়। রাজকুমার সিয়ের বোন তার মাকে বলছিল, মা এখন কি হবে, আমরা কি সবকিছু ফেরত দিয়ে দিব? তাকে তার মা বলে, তুমি একেবারে চিন্তা করো না, সে যেখানে যাচ্ছে তার পরিবার তাকে একেবারেই অ্যাকসেপ্ট করবে না। ব্যান তার বাড়িতে যাওয়ার পরিবর্তে তার কাজিনের বাড়িতে আসে। বাড়ির বাইরে আসার পর সে যখন নক করতেই যাবে তার আগেই তার কাজিন দরজা খুলে ফেলে। তার কাজিন ব্যানকে বলছিল, তুমি তো আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে গিয়েছিলে,
এখন কি হয়েছে? এখন কেন ফিরে এসেছো? তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই গ্র্যান্ডমা বলে, কে এসেছে? ব্যান তার গ্র্যান্ডমার আওয়াজ পেয়ে ভেতরে চলে যায়। তার গ্র্যান্ডমা তাকে দেখার পর অনেক বেশি অবাক হয়। ব্যান তার গ্র্যান্ডমাকে দেখার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তার কাছে এসে নত হয়ে পড়ে। আর সে বারবার তার গ্র্যান্ডমার কাছে ক্ষমা চাচ্ছিল। ব্যান কান্না করছিল আর তার গ্র্যান্ডমাকে বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম, আমার রাজকুমার শিকে বিয়ে করা একেবারে উচিত হয়নি। গ্র্যান্ডমা বলে, কি হয়েছে, তুমি এত কান্না করছো কেন? তখনই তার আরেকজন কাজিন লি ওয়ান চলে আসে আর বলছিল, তুমি আবার কেন এখানে এসেছো গ্র্যান্ডমাকে জ্বালাতন করতে? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। প্যান লি ওয়ানকে দেখছিল আর ভাবছিল, সে আমার আগের জন্মে আমাকে অনেক সাহায্য করেছিল, কিন্তু এখন তার পা খারাপ হয়ে গেছে, আমি তাকে সাহায্য করব, যে কোনো ভাবেই হোক আমি তার পা ঠিক করে ছাড়বো। লি তার গ্র্যান্ডমার কাছে আসে, তখন তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। পেন সেখানে তার কাছে চলে যায় এবং তাকে চেক করতে শুরু করে। তারপর সে একটা নিডল বের করে এবং তার বুকের মধ্যে ছেদ করে। বেন তারপর তাকে বলছিল, সে এখন তো ঠিক আছে, কিন্তু তাকে ভালোভাবে চিকিৎসা করাতে হবে। গ্র্যান্ডমা বলে, তুমি আবার এই সব কিছু কবে শিখেছো? তুমি তো এরকম কিছু আগে পারতে না। বেন বলে, এ অসুখের ব্যাপারে আমি অনেকগুলো বই পড়েছি, তাই জেনেছি, তাই আমি এখন অনেকটাই জানি মেডিসিনের ব্যাপারে। তখনই সেখানে তার মা চলে আসে এবং তার সাথে হু ছিল। ব্যানকে তার মা বলছিল, তুমি এখানে, তুমি সে বাড়ি ছেড়ে চলে এসেছো, তুমি রাজকুমার শিয়ের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো আর আমাদেরকে জানাওনি। এখন তাড়াতাড়ি করে সেখানে চলো এবং তার বোনের কাছে ক্ষমা চাও। ব্যান বলে, কি, কোন ব্যাপারের জন্য আমি তার কাছে ক্ষমা চাইবো? আমি তো সেখানে কাউকে কোনো কিছুই বলিনি। শিয়ের বোন বলে, তুমি আমাকে বুলি করেছো, আমার হাত ধরেছিলে, আর সে কারণে আমার হাতে অনেক বেশি ব্যথা লেগেছিল। হাত দেখিয়ে সবকিছু বলছিল। ব্যানও তখন তার হাত ধরে একেবারে মুচড়ে দেয়। ব্যান এবার শের বোনকে বলে, সরি, এবার আমি তোমাকে ব্যথা দিয়ে ফেললাম, তাই আমি এখন আপনার কাছে ক্ষমা চাই। হু বলে, তোমার রাজকুমার শিয়ের কাছে ফেরত যাওয়া উচিত, সে নিশ্চয়ই তোমাকে আবারও গ্রহণ করবে। ব্যান বলে, আমি একদমই সেই জায়গায় ফিরে যাব না আর ফিরে যেতে চাইও না। তার মা তখন গার্ডদেরকে ডাকে আর বলে, তাকে ধরো। গার্ডেরা সেখানে এসে যখন তাকে ধরতেই যাবে, সে একটা কেচি নেয় আর সে হুমকি দিয়ে বলে, যে আমাকে জোর করার চেষ্টা করবে আমি নিজেকে আঘাত করে শেষ করে ফেলবো। আর সে নিজেকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু লি তাকে ধরে ফেলে আর কাঁচি ধরার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। এসব দেখার পর সে কাঁচি ফেলে দেয় এবং লিয়ার কেয়ার করছিল। লিয়ার হাত ধরে সে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। প্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবছিল, আগের জন্মে সে তার কত কেয়ার করত। আগের জন্মে তাকে কয়জন অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু লি সেখানে চলে এসে তাকে সাহায্য করে। যদিও সে মাস্ক পরেছিল, ব্যান তাকে চিনতে পেরেছে। সেখানে লি ইউয়ানও তো তাকে অবাক হয়ে দেখছিল। সেখানে ব্যানকে তার মা বলছিল, তুমি এখন আর আমাদের পরিবারের সদস্য না, তোমার সেখানে যেতেই হবে। ব্যান বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আপনি যদি পরিবার থেকে আমাকে বের করতে চান কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে আমি ফিরে যাব না। ব্যান সেখানে একটা কাপড় বের করে এবং তার হাত কেটে সেখানে রক্ত দিয়ে লেখে, আজ থেকে আপনার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। রক্ত দিয়ে সবকিছু লেখার পরে কাপড়টা সে তার মাকে দেয়। তার মা তো অনেক বেশি রেগেছিল। গ্র্যান্ডমা সেখানে ব্যানের মাকে বলে, তোমার সাথে এখন ব্যানের কোনো সম্পর্ক নেই, এখান থেকে চলে যাও। তারপরে সিনে হু বসেছিল আর ভাবছিল, আসলে মিস ব্যানের কি হয়েছে, তাকে অনেক বেশি চেঞ্জ মনে হচ্ছে। অন্যদিকে ব্যান তার গ্র্যান্ডমাকে ঘুম পাড়াচ্ছিল এবং তার উপরে কম্বল দিচ্ছিল। তখনই ব্যানের মেড সেখানে চলে আসে। ব্যান তাকে বলে, একটা কাজের জন্য আমাদের বের হতে হবে, মেডিসিনের ব্যাপারে একটা বুক আছে, সেই বুকটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপর তারা দুজনেই বেরিয়ে পড়ে। তার যাওয়ার পরপরই লি বেরিয়ে আসে। তাকে তার গার্ড বলছিল, আপনার কি মনে হচ্ছে না মিস ব্যান অনেকটাই চেঞ্জ হয়ে গেছে? সেখানে লি বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন আমাদের মনোযোগ আমাদের কাজের উপরে দিতে হবে। যে কোনোভাবেই হোক রাজকুমার জোকে মোকাবেলা করতে হবে। সে যদি রাজা হয়ে যায় তাহলে এই রাজ্যে অনেক সমস্যা হয়ে যাবে। তাই যে কোনোভাবেই হোক সে মেডিসিনের বুক খুঁজে বের করতে হবে, যেটার মাধ্যমে আমার চিকিৎসা করা সম্ভব। তারপর ব্যান একটা বাড়ির কাছে আসে, যে বাড়ির মধ্যেই তাকে আগের জন্মে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে সে গার্ডকে বলে, আমি রাজকুমার শিয়ের ওয়াইফ, তোমরা সবাই সরে দাঁড়াও, আমি ভেতরে যাব। ওয়েন ভাবছিল, আগের জন্মে সে যখন এখানে ছিল অনেক বই পেয়েছে, এখানে মেডিকেলের বুকও ছিল। বর্তমানে সে এখানে এই কারণে এসেছে, যাতে যে কোনোভাবেই হোক এই বইটা সে নিয়ে যেতে পারে, আর যাতে এই বইয়ের ফর্মুলা ইউজ করে লিওয়ানের চিকিৎসা সে করতে পারে। ব্যান তার মেয়েটকে একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছিল আর সে গার্ডদের সাথে পুরো বাড়ি ঘুরছিল, যাতে এই সুযোগে তার মেয়েট কোনো রকম ভাবে সে মেডিকেল বুকটা উদ্ধার করতে পারে। ব্যান বলে, আচ্ছা ঠিক আছে, বাড়িটা আমি ঘুরে দেখেছি। আর সে বেরিয়ে যাচ্ছিল, তার মেয়ের তাকে ইশারা করে, কাজ হয়ে গেছে।
তাদের কাজ শেষ হওয়ার কারণে তারপর তারা বাড়িতে ফিরে যাচ্ছিল। সেখানে লিওয়ানের লোকেরাও চলে আসে আর ভাবছিল ব্যান এখানে কি করছিল। এই সব কিছুর মধ্যে মনোযোগ না দিয়ে লিয়ের সব লোকেরা সে রুমের মধ্যে প্রবেশ করে এবং সে বইটাই খুঁজছিল। তারা তো জানতো না সে বইটা আগে ব্যান নিয়ে গেছে। ব্যান তার মেয়েটকে বলছিল, আমার দাদি আমার বিয়ের আগে একটা ফার্মেসি দিয়েছিল, এখন সে ফার্মেসি গিয়ে চেক করতে হবে। সময় চলে এসেছে আমার ফার্মেসি ফেরত নেওয়ার। তারপর তারা দুজনেই সে ফার্মেসিতে চলে যায়। সে দোকানে একজন লোক ঘুমাচ্ছিল। ব্যান তারপর সে লোকটাকে জাগায়। সে লোকটা বলছিল, আপনারা এখান থেকে চলে যান, এই জায়গায় কোনো ওষুধ নেই। ব্যান তাই সেই জায়গায় ড্রয়ারের দিকে হাত বাড়ায় এবং খুলে দেখছিল এটার মধ্যে কি আছে। এবার সে লোকটা ভালোভাবে ব্যানকে নোটিস করে আর তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে? ব্যান বলে, তোমার ম্যানেজার কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। তাড়াতাড়ি করে তোমার ম্যানেজারকে ডাকো। আসলে এই লোকটা ব্যানকে চিনতো না, তাই সে বলতে শুরু করে, তুমি কে? আর তুমি কেনই বা আমাকে অর্ডার দিচ্ছ? আমি তোমাকে যেতে বলছি, তুমি এখান থেকে চলে যাও। ব্যানের মেয়ের কাগজ বের করে আর বলে, এ ফার্মেসির মালিক হচ্ছে সে। ততক্ষণে ম্যানেজার সেখানে চলে আসে। মেয়েটাকে জিজ্ঞেস করে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? মিস ফার্মেসি তোমার ভরসায় রেখে গেছে, আর তুমি কোথায় যাচ্ছ, কি করছো? ব্যান বলে, দোকানের সব কপি আমাকে এনে দেখাও, আমি সব হিসাব কিতাব দেখব। কিছুক্ষণ পর সেই জায়গায় কপি নিয়ে আসা হয়, মানে যেখানে সব হিসাব কিতাব ছিল। ব্যান তো একেবারে শকড হয়ে যায় আর বলে, এতগুলো টাকা ঋণ হয়েছে, তোমরা কেন সে টাকা তাদের কাছ থেকে নেওনি? ম্যানেজার বলে, আপনার পরিবারের সব লোকেরা এখানে আসতো আর আপনার নাম নিয়ে বাকি সব কিছু নিয়ে যেত। তাছাড়া আপনার শাশুড়িও এই জায়গা থেকে বাকি অনেক ওষুধ নিয়ে গেছে। ব্যান বলে, আচ্ছা এ ব্যাপার, কিন্তু এসব ব্যাপারে তুমি আমার সাথে কথা বলতে পারতে। কিন্তু এই সব বিষয়ে আমাকে তোমরা কোনো কিছুই জানাওনি। এর মানে কি তুমি আমার শাশুড়ি আর আমার ননদের সাথে মিলে আছো? ব্যান কপি বের করছিল আর বলছিল, এই জায়গায় সব থেকে বেশি আমার শাশুড়ির নাম আছে, মানে রাজকুমার সিয়ের মায়ের। তখনই হঠাৎ করে সেই জায়গায় আওয়াজ আসে রাজকুমার সিয়ের মায়ের এবং তার বোনের। তারা এসে বলছিল, তুমি আমাদের উপর অভিযোগ তুলছো, তুমি বলছো এই সব কিছু আমি করেছি। ব্যান বলে, তোমরা এখানে কি করছো? তোমাদের তো বাড়িতে থাকার কথা। আমার যে সব জিনিস তোমাদের বাড়িতে আছে সে সব কিছু গোছানোর কথা। রাজকুমার সিয়ের মা তো সে জায়গায় অনেক রাগ দেখাচ্ছিল। সেখানে ম্যানেজার বলে, আমি কি করতাম, আগে যে সব ওষুধ ছিল সব ফেক ছিল, তাই অনেক লস হয়েছে। এসব আশেপাশের অনেকেই শুনতে পায় এবং তারা বলছিল এর মানে সে আমাদের নকল ওষুধ দিত। সে কি জানতো না ভুল ওষুধের কারণে আমরা মারাও যেতে পারতাম। ততক্ষণে হু নাটক করতে করতে চলে আসে, নিচে বসে পড়ে আর বলে, আপনারা প্লিজ আমার বোনকে ক্ষমা করে দিন, তার ভুল হয়ে গেছে। আর সে ব্যানকে বলছিল, তাড়াতাড়ি করে দোকান বন্ধ করো, সব সময়ের জন্য দোকান বন্ধ করে আমাদের চলে যাওয়া উচিত। রাজকুমার সিয়ের মা হুকে ওঠায় আর বলে, তুমি অনেক দয়ালু একটা মেয়ে, কিন্তু তোমার বোন অনেক বেশি অভদ্র। হু সেখানে ভালো সেজে বলছিল, আপনি প্লিজ আমার বোনকে ক্ষমা করে দিন, কিন্তু সে বলে না, এরকম কোনো কিছুই হবে না। রাজকুমার সিয়ের মা গার্ডদেরকে ডাকে আর বলে সে তার ফার্মেসিতে নকল ওষুধ বিক্রি করে। ততক্ষণে লিওয়ানের লোক সেখানে চলে আসে আর বলছিল, ম্যানেজারকে ধরো, সব দোষ তার, কারণ ম্যানেজারই তো সব ওষুধ বিক্রি করতো। মিস ব্যানের এই জায়গায় কোনো দোষ নেই। ম্যানেজারকে ধরা হচ্ছিল তাই সে তো ভয় পেয়ে যায় এবং রাজকুমার সিয়ের মায়ের পা ধরে বলছিল, প্লিজ আপনি আমাকে বাঁচান, আমি তো এই সব কিছু আপনার কথাই করেছি। ম্যানেজার সব কিছু কবুল করেছিল। এসব কিছু দেখে তো রাজকুমার সিয়ের মা অনেক বেশি ভয় পায়। সব লোকেরা বলছিল এর মানে আসল কারণ হচ্ছে এটা, এই সব কিছু মিস ব্যানের শাশুড়ি করাচ্ছিল। ব্যান বলে, সবার সামনে সে স্বীকার করেছে তার কথাই সব কিছু করা হয়েছে, তাই তাকেও নিয়ে যান। তখন গার্ডেরা তাদের সবাইকে ধরে নিয়ে যায়। সেখানে হু বলছিল, এই জায়গায় কি চলছিল আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ব্যান বলে, তুমি বুঝতেও পারবে না, কাজ শেষ হয়ে গেছে, তুমি এবার ফিরে যাও। অন্যদিকে ব্যান কাজ করছিল। হঠাৎ করে সে উঠে দাঁড়ায়। মেট জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? ব্যান বলে, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এখন আমাদের ব্যাকআপের প্রয়োজন, যে সব সময় আমাদেরকে সাপোর্ট করবে। তারপর ব্যান বাড়িতে চলে যায় এবং তার সেকেন্ড ব্রাদার লিওয়ানের কাছে যায়। লিওয়ান মেবি তার মামাতো ভাই ছিল। লিওয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি মধ্যরাতে এখানে কি করছো? ব্যান বলে, রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তা বলতে এসেছি। আমার স্বপ্নে লিওয়ান ক্রাউন প্রিন্স হতে চায়, কিন্তু তার পা একদমই ঠিক না, তাই সে ক্রাউন প্রিন্স হতে পারবে না। তাছাড়া সে চায় না অন্য কোনো রাজকুমার সিংহাসনে বসুক, কারণ সে জানে সে রাজকুমার একদমই ভালো না আর সে রাজ্যকে ধ্বংস করে দিবে। তাই সে রাজ্যকে বাঁচাতে যে কোনোভাবেই তার পা ঠিক করতে চায়। বর্তমানে সে মেডিসিনের ফর্মুলা দেখায় আর বলে, আমি এটার মাধ্যমে তোমার পা ঠিক করতে পারবো। লি তার গলার মধ্যে তরোয়াল ধরে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? ব্যান বলে, এই সব কিছু বাদ দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই।
আর যখন আমার তোমার সাহায্যের প্রয়োজন পড়বে তুমি কি আমাকে সাহায্য করবে? সেখানে লি তাকে অবাক হয়ে দেখছিল। ব্যান সেখানে তাকে ওষুধের ফর্মুলা দিচ্ছিল আর সে ভাবে সে আগের জন্মে তার পায়ের কারণে ক্রাউন প্রিন্স হতে পারেনি, কিন্তু এই জন্মে আমি তাকে সাহায্য করব ক্রাউন প্রিন্স হতে। তারপরে সিনে সে একটা ফার্মেসিতে চলে যায় এবং ওষুধ বানাচ্ছিল। আর ওষুধ বানানোর পাশাপাশি সে একটা লেটারও লিখছিল। তারপর সে লেটার এবং ঔষধ একটা বাক্সে রাখে। আর সে তার মেয়েকে দিয়ে বলে এটা গিয়ে মিস হিকে দাও। আর গিয়ে মিস হিকে বলবে এটা তার মায়ের চিকিৎসার জন্য। মেয়েও ওষুধ নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা হিয়ের সাথে মিস হুকেও দেখতে পাই। হু সেখানে মিস হিকে বলছিল, আপনি একেবারেই চিন্তা করবেন না, আপনার মায়ের চিকিৎসার জন্য অনেক ভালো একজন ডাক্তার আসবে, যে আপনার মায়ের অনেক ভালো চিকিৎসা করবে এবং তাকে সুস্থ করে ফেলবে। তখনই মিস হিয়ের কাছে একজন লোক আসে আর বলে একটা মেয়েটা দিয়ে গেছে। আর সে ওষুধের সে বাক্স এবং সে চিঠি দেয়। মিসি চিঠি পড়ছিল আর বলছিল আমার মায়ের চিকিৎসার জন্য মিস ব্যান এটা পাঠিয়েছে। হু তো এই সব কিছু দেখে অনেক বেশি জেলাস হয় এবং একটা ওষুধ উঠিয়ে কিছু একটা মিশিয়ে দেয়। আর সে মিস হিকে বলছিল ওষুধ থেকে কোনো গন্ধ আসছে না, আমার তো মনে হচ্ছে সে কোনো ভুল ওষুধ দিয়েছে। সেখানে আরেকটা মেয়েও চেক করে আর বলছিল সে তো ঠিকই বলছে। তারা সবাই বলছিল ওষুধ তো একেবারেই ঠিক না। মিস হি বলে যাই হোক আমি একবার চেষ্টা করে দেখতে চাই, তাই সে তাড়াতাড়ি করে চলে যায়। অন্যদিকে ব্যানের ফার্মেসিতে একটা মেয়ে যায় আর বলছিল আমি ওষুধ কিনতে চাই, আপনাদের কাছে যেসব ওষুধ আছে সব বের করুন। একজন জিজ্ঞেস করে আপনি কয়টা ওষুধ চান? ব্যানও সব কিছু শুনতে পায় এবং তার কাছে এসে জিজ্ঞেস করে আপনি এত ওষুধ দিয়ে কি করবেন, কোনো ইমার্জেন্সি নাকি? মহিলা টাকা বের করে আর বলে আপনাদের কাছে কি ওষুধ নেই? আমার কাছে এই পরিমাণ টাকা আছে। দোকানের কর্মচারী যত সব ওষুধ ছিল তাকে এনে দেয়। সব ওষুধ নেওয়ার পর সে মহিলা বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে সে ওষুধ সে ফেলে দেয়। আর সে বাইরে এসে চিল্লাচ্ছিল আর বলছিল এসব কিছু নকল ওষুধ, এগুলো খেলে আমাদের শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। আর সে চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে ডাকছিল আর সে সবাইকে বলছিল কেউ তার ওষুধ কিনবেন না। ততক্ষণে মিস হি সেখানে চলে আসে আর বলে আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করছেন, কিন্তু আপনি আমাকে যে ওষুধ দিয়েছিলেন সে ওষুধ একেবারেই ঠিক না। ব্যান বলে আমি আপনাকে যে ওষুধ পাঠিয়েছি নিজের হাতে বানিয়েছি, কোনো সমস্যা থাকার কোনো কথা নেই। সেখানে একজন লোক তাকে ওষুধ ছুঁড়ে মারছিল। সে ওষুধ ব্যানের গিয়ে লাগতেই যাবে, কিন্তু সেই জায়গায় লিওয়ান চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। ব্যান সেখানে লিওয়ানকে দেখছিল। লি আসার পর তাকে সাপোর্ট করে আর বলে তার ওষুধ একেবারে ঠিকঠাক আছে। লি সেখানে সবাইকে বলছিল এ ওষুধ আমি নিজে ইউজ করেছি, এটা অনেক বেশি ভালো। সেখানে ঢং করতে হু চলে আসে আর বলে আমার বোন কেন এসব কিছু করছে, কেন জাল ওষুধ বিক্রি করছে। ব্যান সেখানে হুকে দেখছিল আর ভাবছিল হতে পারে সেই কোনো কিছু করেছে। তাই সে মিস হিকে জিজ্ঞেস করে আমি যে ওষুধ দিয়েছিলাম সে ওষুধ কি আপনার কাছে আছে? যদি সে ওষুধ আপনার কাছে থাকে প্লিজ আমাকে দেখান। তখন মিস হি সে কৌটা বের করে দেয়। ব্যান সেটা শুকছিল আর বলছিল মনে হচ্ছে ওষুধে কিছু একটা মিশানো হয়েছে। আমি আপনাকে যে ওষুধ দিয়েছিলাম এটা সে ওষুধ না, আপনি কি ওষুধ অন্য কারো হাতে দিয়েছিলেন? মিসি ভাবছিল কিভাবে তার কাছ থেকে হু ওষুধ নিয়ে নিয়েছিল। ফ্ল্যাশব্যাকের সব কথা ভাবায় সে বুঝতে পারছিল নিশ্চয়ই এ সব কিছুর পেছনে হুয়ের হাত আছে। বর্তমানে সে হুকে বলছিল তুমি এরকম করতে পারো, তুমি আমার এত ভালো বান্ধবী ছিলে, তুমি আমার সাথে এরকম করতে পারো আমি ভাবতেও পারছি না। তারপর সে হুয়ের ওপর রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে মিসি তার মেয়েকে বলছিল তুমি কিছু বুঝতে পেরেছ? মেড বলে তার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি বা বোঝাও যায়নি। হু হাসছিল আর বলছিল কোনো ব্যাপার না, কালকে ফাংশন আছে সবার সামনে, আমি তার অসম্মান করব, কালকে আমি তাকে মজা বুঝাবো। তারপরে সিনে আমরা সে ফাংশনের দৃশ্য দেখতে পাই যেখানে সবাই ছিল। হু তো অপেক্ষা করছিল কখন ব্যান আসবে। সেখানে একজন মেয়ের আসে আর বলে মিস্টার জো এখনো ব্যস্ত আছে, সে একটা মেয়ের সাথে চেস খেলছে, তাই আপনাদের একটু ওয়েট করতে হবে। সবাই বলা বলি করছিল সে মেয়েটা কি যার সাথে সে চেস খেলছে, সবাই দেখার জন্য চলে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় মিস্টার জুয়ের সাথে আর কেউ নয় ব্যান ছিল। সবাই অবাক হয়ে ব্যানকে দেখছিল আর ভাবছিল সে আবার মিস্টার জোকে কিভাবে চিনে। সে এর মা বোন তো একেবারেই হ্যাপি হয় না। মিস্টার জো ব্যানকে বলছিল তুমি চেস গেম অনেক ভালো খেলতে পারো, তাই আমি তোমাকে এই চেসটা উপহার হিসেবে দিব। ব্যান সেই জায়গায় তাকে শুক্রিয়া জানায়। তারপর ব্যান যখন বসে কথা বলা বলি করছিল তখনই রাজকুমার শি সেখানে আসে। আর সে ব্যানকে বলছিল যে সব জিনিস তুমি রেখে এসেছিলে আমি সবকিছু একত্রিত করেছি আর নিয়েও এসেছি, আর যেসব জিনিস আমি খুঁজে পাইনি সেগুলোর জন্য এগ্রিমেন্ট আছে, আমি একটা ল্যান্ড তোমার নামে করে দিয়েছি। ব্যান সেখানে সবকিছু চেক করে তখনই সেই জায়গায় রাজকুমার শিয়ের বোন আসে, ক্ষমা চায় এবং ওয়াইন দিচ্ছিল। আর সে ইচ্ছে করে ওয়াইন তার উপরে ফেলে দেয়।
ব্যান তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমার সাথে এরকম করার? আগের জন্মে সে ব্যানকে অনেক বেশি বুলি করেছিল, তাই এ জন্মে ব্যান তাকে ছাড়বে না। তাই সে পানির জগ উঠিয়ে পুরো পানি তার উপরে ফেলে দেয়। রাজকুমার সে এসে ব্যানকে বলছিল, তুমি এখন এই সব কিছু কি করেছ? তোমার এবার ক্ষমা চাইতে হবে। কথার মধ্যে কথা বলার জন্য হু চলে আসে আর বলছিল, কি এরকম ব্যাপার হয়ে গিয়েছিল, ভুলবশত পানি পড়ে গেছে, সে তো ইচ্ছে করে করেনি। সেখানে লিয়া আসে আর বলে, মিস ব্যানকে কে বুলি করছে? ব্যান সেখানে লিওয়ানকে দেখার পর তার কাছে চলে যায়। ততক্ষণে মিস্টার জো সেখানে চলে আসে আর বলে, এই জায়গায় কি চলছে? আর সে সবাইকে বলছিল, মিস ব্যান আমার গেস্ট, কেউ তার সাথে অসম্মানিতভাবে কথা বলতে পারবে না। মেড সে জায়গায় শিয়ের বোন এবং ব্যানকে বলছিল, আপনারা দুজনে আমার সাথে আসুন, আমি জামা চেঞ্জ করতে সাহায্য করছি। তখন ব্যান এবং রাজকুমার শিয়ের বোন তারা দুজনেই চলে যায় জামা চেঞ্জ করতে। তারপর ব্যান জামা কাপড় চেঞ্জ করে বের হচ্ছিল, তাকে রাজকুমার শিয়ের বোন ধরে ফেলে আর বলে, এত সহজে বের হতে পারবে না। ব্যানও সেই জায়গায় রেগে যায় এবং তাকে অনেক জোরে একটা চড় মারে। সেখানে রাজকুমার শিয়ের বোন তাকে একটা ওষুধ খাওয়াতে চাচ্ছিল, কিন্তু সে তার হাত মুচড়ে সে ওষুধ তাকেই খাইয়ে দেয়। সে ওষুধ খাওয়ার পর তো সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে লিও চলে আসে। ব্যান সেখানে ইচ্ছে করে তার জামা ফেলে দেয় আর চলে যায় লিওয়ানের সাথে। কিছুটা দূরে যাওয়ার পর সে লিওয়ানকে বলছিল, এবার দেখো কি হবে। কিছুক্ষণের মধ্যেই সে রুমে একটা লোক প্রবেশ করে আর সে মনে করে এই মেয়েটা মিস ব্যান। অন্যদিকে সবাই তো সে রুমে প্রবেশ করছিল আর তারা অনেক বেশি রেগেছিল। হু সেখানে সবাইকে বলছিল, আমার বোনের কোনো শরম নেই, সে এসব কি করছে? সেখানে একজন মেড বলে, আপনার কেন মনে হলো এই জায়গায় মিস ব্যানি আছে? হু বলে, আমি এই কারণে বলতে পারছি, কারণ সেখানে যেসব জামা কাপড় পরে আছে তা আমার বোনের। রাজকুমার সে সবকিছু দেখার পর ভেতরে প্রবেশ করে, কিন্তু সে দেখতে পায় সেখানে তার বোন ছিল। রাজকুমার শের বোন তো উঠে বসে পড়ে আর বলছিল, আমি কোনো কিছুই জানি না। কিছুক্ষণের মধ্যে ব্যান চলে আসে, তাই সে ব্যানকে দেখাচ্ছিল আর বলছিল সে সবকিছু করেছে। ব্যান বলে, আমি এই রুমের মধ্যে ছিলামই না, তাহলে সব দোষ কিভাবে আমার হলো? এই সব কিছু তার নিজের দোষে হয়েছে। এসব শুনে তো রাজকুমার শিয়ের মা আরো বেশি রেগে যায় আর বলে, সবকিছু তুমি করেছ। তারপর ব্যানকে কুইন ডেকেছিল, তাই সে মেয়েকে জিজ্ঞেস করছিল, কি হয়েছে, কুইন কেন আমাকে প্যালেসে ডেকেছে? মেড বলে, আমি তো কোনো কিছুই জানি না, সেখানে যাওয়ার পরেই জানা যাবে। তারা যখন কুইনের কাছে যাচ্ছিল, আমরা সেই জায়গায় কুইনের মেয়েকে দেখতে পাই, যে হুয়ের সাথে কথা বলছিল। মেরি সব দেখার পর সেখানেই থেমে যায়। হু সেখানে রানীর মেয়েকে বলছিল, সেদিন যে পার্টি ছিল সে পার্টির মধ্যে সব ব্যানের দোষ ছিল। সবকিছু নিজে করার পরেও সে রাজকুমার শের বোনকে ফাঁসিয়ে দিয়েছিল। মানে সব জায়গায় ভিকটিম কার্ড না খেললে হয় না। কুইনের মেয়ে বলছিল, ও আচ্ছা এ ব্যাপার। হু সেই জায়গায় ড্রামা করার জন্য কান্না করার নাটক করছিল। ততক্ষণে ব্যান সেই জায়গায় প্রবেশ করে। রাজকুমারী তাকে বলছিল, তোমার এত সাহস, তুমি সবার সাথে এরকম ব্যবহার করো, তোমার কি এসব করার সময় একেবারে লজ্জা লাগে না? রানী আসার পর সবকিছু শুনতে পায় আর জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে, কে কাকে বলি করেছে, আমিও জানতে চাই। হুদো ভয় পেয়ে যায় আর ভাবছিল হতে পারে সে ফাঁস হয়ে যাবে। তাই সে রানীকে বলছিল, ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আমাদের পরিবারের ম্যাটার। রানী তো হুকে একেবারে ইগনোর করে আর সে ব্যানকে জিজ্ঞেস করে, তোমার ফার্মেসির দোকান কেমন চলছে? হু বলে, হ্যাঁ এখন ঠিকঠাকই আছে। রানী তার মেয়েকে বলে, তাকে ভেতরে নিয়ে আসো। রানী তারপর ভেতরে যাওয়ার আগে হুকে বলে, আমি যাতে আর কখনোই তোমাকে প্যালেসে দেখতে না পাই। আমি তোমার মতো পার্সনকে একেবারেই আমার প্যালেসে দেখতে চাই না। হুদো রেগে যায়, কিন্তু মেড সেই জায়গায় তাকে বের করে দেয়। আসলে কি দরকার আছে অন্যের পেছনে পড়ার, তুমি নিজে কিছু করার চেষ্টা করলেই তো পারো। হু ভাবছিল, আমি তার কাছ থেকে বদলা নিয়েই ছাড়বো, তার কারণে আমার অসম্মান হয়েছে। অন্যদিকে রানী ব্যানকে তার বোনের কাছে নিয়ে এসেছিল, যার চেহারা পড়ে যাওয়ার কারণে অনেকটাই ক্ষত হয়ে গেছে। রানী ব্যানকে বলছিল, তুমি কি পারবে আমার বোনের চেহারা ঠিক করতে? ব্যান বলে, আমি আগেই ভেবেছিলাম আপনার বোনকে সাহায্য করব, কিন্তু আপনার মেয়ে আমাকে ভুল বুঝেছিল। রানী বলে, আমার মেয়েকে তুমি ভুল বুঝো না, এসব কিছু এর কারণে হয়েছে, সে তার কথাই চলে এসেছিল। তুমি তাকে প্লিজ ক্ষমা করে দাও আর প্লিজ আমাকে সাহায্য করো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, কিন্তু প্লিজ আমাকে সাহায্য করো। তখন ব্যান বলে, আপনার কাছে একটা বিরল প্রজাতির ফুল আছে, যে ফুলটা আমার প্রয়োজন। রানীর বোন সেই জেগে উঠে পড়ে আর সবাইকে সরি বলছিল, কারণ সে এতক্ষণ ঘুমিয়েছিল আর এখানে গেস্ট আসার সত্ত্বেও সে তাদের সাথে কথা বলতে পারেনি। রানী তার বোনকে বলে, তুমি একেবারে চিন্তা করো না, সে তোমাকে চিকিৎসা করবে। আমি তাকে বিশেষ করে এখানে ডেকেছি তোমার চিকিৎসা করাতে। রানীর বোন সেই জায়গায় তাকে অনেক শুক্রিয়া করে। ব্যান বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করব। রানী অনেক খুশি হয় আর ভাবছিল তার মধ্যে অনেক কনফিডেন্ট আছে, আমি জানি সে পারবে।
আর সে ব্যানকে বলে, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, কোনো সমস্যা নেই। আর সঠিকভাবে যদি তুমি কাজ করতে পারো আমি তোমাকে আরো পুরস্কার দিব। এরকম ভাবেই কয়দিন কেটে যায়। সে ওষুধ বানিয়ে নিয়ে আসে আর সে রানীর বোনকে বলে সে ওষুধ পান করতে। আর সে রানীর বোনকে আরো বলছিল, এটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়ে যাবেন, তারপরে আমি আপনার চিকিৎসা করব। রানীর বোনও সেই জায়গায় তার সব কথা ফলো করেছিল। ওষুধ খাওয়ার পর সে তো অজ্ঞান হয়ে যায় এবং সেই জায়গায় ব্যান তার চিকিৎসা শুরু করেছিল। রানীর চিকিৎসা করার জন্য সে মাছের আঁশ ব্যবহার করেছিল। তারপর সে আস্তে আস্তে তার চিকিৎসা করে তার চেহারার পুরো আঘাত যাতে মিটে যায়। ব্যান সেই জায়গায় মাছের কিছু অংশ তার চেহারার সেই জায়গাটায় লাগিয়ে দেয়। তারপর সে যখন এসব কাজ করছিল তখনই সে রানীর বোনের হাজবেন্ড তাকে খুঁজতে খুঁজতে সে রুমের মধ্যে চলে আসে। আর সে ব্যানকে এসে বলছিল, তুমি এসব কিছু কি করছো? তুমি কি আমার ওয়াইফকে মারতে চাও? মাছ দিয়ে আবার চিকিৎসা হয় নাকি? এরকম ভাবে তার চেহারা তো আরো বেশি খারাপ হয়ে যাবে। তার হাজবেন্ড তো সেই জায়গায় গার্ডদেরকে ডাকছিল ব্যানকে ধরার জন্য। ব্যানকে ধরে গার্ডেরা সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছিল। ব্যান পেছনে তাকিয়ে দেখে তার হাজবেন্ড তো সেই জায়গা থেকে মাছের অংশটা সরিয়ে ফেলতে চাচ্ছিল। ব্যানের কাছে কোনো উপায় ছিল না, তাই সে রানীর বোনের মেয়েকেই ধরে ফেলে। আর সে রানীর বোনের হাজবেন্ডকে বলছিল, আপনি যদি না সরেন আমি আপনার মেয়েকে আজকে মেরেই ফেলবো। এই জায়গা থেকে সব গার্ডদেরকে সরান। তখন সে গার্ডদেরকে বলছিল, তোমরা সবাই চলে যাও, এবং সেও তার ওয়াইফের কাছ থেকে সরে যায়। সবার যাওয়ার পর ব্যান তাকে বলছিল, রানী আমাকে নিজে ডেকেছে তার বোনের চিকিৎসা করতে, আপনি একদমই চিন্তা করবেন না। আমি এই চিকিৎসার ব্যাপারে অনেক ভালোভাবেই জানি, আপনি কিছুদিন আমাকে সময় দিন। 10 দিন পরই আপনারা জানতে পারবেন সে কি ঠিক হয়েছে কিনা। এবার আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এই সব কিছু বলার পর সবকিছু বুঝিয়ে সে চলে যায়। বাড়িতে আসার পর সে লিওয়ানকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয় এবং তার কাছে চলে যায়। আসলে সে বাড়ির বাইরে ছিল। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নিয়ে বলে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তারপর তারা দুজনে একসাথে অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল। ভ্যান বুঝতে পারে লিওয়ান তার জন্য এসেছিল যাতে সে তাকে রক্ষা করতে পারে। এরকম ভাবে আমাদের 10 দিন পরের দৃশ্য দেখানো হয়, যে জায়গায় রানীর বোন একেবারে সুস্থ হয়ে গিয়েছিল। রানীর মেয়ে বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না আপনাকে এত সুন্দরী লাগছে। আমি ভাবতে পারিনি সেই মেয়েটা এত ভালোভাবে চিকিৎসা করতে পারবে। রানী বলে, আমি আগেই বুঝতে পেরেছি মিস ব্যান এটা করতে পারবে। আর সে ব্যানের অনেক প্রশংসা করে। রানী সেই জায়গায় ব্যানকে শুকরিয়া জানায় এবং তাকে সেই ফুল দেয় যে ফুলের জন্য সে রিকোয়েস্ট করেছিল। ব্যান আসলে রানীর কাছে এই কারণে ফুল চেয়েছিল, কারণ এই ফুলের মাধ্যমেই সে লিওয়ানের চিকিৎসা করতে পারবে। কারণ এই ফুলটা অনেক বেশি বিরল ছিল এবং এই রাজ্যে শুধুমাত্র রানীর কাছে এটা ছিল। রানী ব্যানকে বলছিল, ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি তোমাকে সাহায্য করব। তারপর ব্যান বাড়িতে চলে আসে এবং সে ওষুধের ফর্মুলা দেখে ওষুধ বানায়। ওষুধ বানানোর পর সে লিওয়ানের কাছে আসে এবং তাকে ওষুধ খেতে দেয়। আর সে খুশি হয়ে লিওয়ানকে বলছিল, এই ওষুধ একেবারে রাইট আছে, আস্তে আস্তে খেলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। তারপর ওষুধ খাওয়ার পর সে তার পা চেক করে। এরকম ভাবে অনেক দিন কেটে যায়। সে প্রত্যেক দিন ওষুধ খাওয়াচ্ছিল এবং তার পা চেক করত, কারণ এই ওষুধের মাধ্যমে সে তার পায়ের মধ্যে আঘাত বা কোনো কিছু বুঝতে পারবে। এরকম ভাবে কয়দিন কেটে যায় এবং সে এবার তার পায়ের মধ্যে কিছু একটা ফিল করে। লিওয়ান তো অনেক বেশি হ্যাপি হয়, কারণ তার পা এখন কাজ করবে। মানে তার পা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, আর একটু প্র্যাকটিসের প্রয়োজন এবং ওষুধেরও। লি তো খুশি হয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কিন্তু সে আবারও বসে পড়ে। ব্যান খুশি হয়ে যায় আর বলে, এরকম ভাবে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই লিওয়ান তাকে বাইরে নিয়ে এসেছিল আর সে ব্যানকে বলে, তোমার যা ইচ্ছা তুমি কিনতে পারো, আজকে তুমি যা কিনবে সবকিছু আমার তরফ থেকে, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। লি তাকে একটা দোকানে নিয়ে আসে এবং দোকানদারকে বলছিল, যা সব থেকে বেস্ট তাই নিয়ে আসো। সেখানে হুও ছিল তার বান্ধবীর সাথে, আর সেও এখন ঢং করার জন্য চলে এসেছে। আর সে নাটক করার জন্য চলে যায় ব্যানের কাছে আর তাকে বলছিল, তুমি এখানে কি করছো? এই দোকানের কোনো কিছুই তুমি অ্যাফোর্ড করতে পারবে না। আমার তো মনে হয় না তোমার কাছে কোনো টাকা পয়সা আছে। এসব শোনার পর তো ব্যানের মেয়ে টাকা বের করে এবং সে দোকানের মালিককে দিয়ে বলে, যা ভালো তা বের করেন, যা অনেক বেশি দামি হবে। দোকানদার খুশি হয়ে যায় এবং সব থেকে বেশি দামি জিনিস বের করে, সেটা ছিল অনেক সুন্দর একটা তাজ। সে মুকুটটা এত বেশি সুন্দর ছিল, সবাই হতবাক হয়ে দেখছিল। দোকানদার ব্যানকে বলছিল, এটা আপনার জন্য। হু তো অবাক হয়ে যায় আর ভাবছিল তার কাছে এত টাকা কিভাবে আসলো। হুয়ের বান্ধবী বাইরে চলে আসে আর লিওয়ানকে বলছিল, এর মানে তাকে সব টাকা তুমি দিচ্ছ? তুমি তো নিজে হাঁটতে পারো না, তাহলে এই সব কিছু কেন করছো? আর সে লিকে ইনসাল্ট করছিল। এসব শোনার পর তো ব্যান অনেক বেশি রেগে যায়, তাকে চড় মারে। ব্যান সে মেয়েটাকে বলছিল তাকে কোনো কিছু বলার সাহস করবে না। লিয়ের অ্যাসিস্ট্যান্টও সামনে চলে আসে এবং তার গলার মধ্যে তরোয়াল ধরে।
আর আমরা দেখতে পাই হঠাৎ করে সেই জায়গায় লিওয়ান দাঁড়িয়ে পড়ে, মানে তার পা পুরো সুস্থ হয়ে গেছে। হুয়ে সে লিখে বলছিল ব্যানি সবকিছু এই কারণে করছে যাতে রাজকুমার সে কোনো কিছুই জানতে না পারে, না হলে সে নারাজ হয়ে যাবে যে আপনি তার সাথে আছেন। ব্যান বলে, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে রাজকুমার সের তো জানা উচিত। আর এখন যখন রাজকুমার সে জানে না, তুমি গিয়ে তাকে জানিয়ে দিও আমি রাজকুমার শিখে ভয় পাই না, তাছাড়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমার যা ইচ্ছা আমি তাই করব। এসব বলে সে লিকে সাথে করে নিয়ে চলে যায়। তারা যখন দোকান থেকে বের হচ্ছিল সে জায়গায় রাজকুমার সহ সবকিছু দেখে ফেলে। রাজকুমার সহ ভাবছিল সে তো অসুস্থ ছিল, সে কিভাবে সুস্থ হলো। তার গার্ড বলে, আমি তো কোনো কিছুই জানি না, আমি তো তার পিছু করছিলাম, সে তো বেশি একটা বাহির হয়নি, তাহলে সে কিভাবে সুস্থ হলো। অন্যদিকে ব্যানকে দেখানো হয় যে কিনা কাজ করছিল, আর কাজ করতে করতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুমিয়ে যাওয়ার পরে লিওয়ান তার কাছে আসে এবং তাকে একবার দেখে। তারপর লি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সবকিছু রেডি করো, আমি যুদ্ধে যাব, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার সেখানে গিয়ে আমার বাবাকে সাহায্য করতে হবে, আর তুমি এখানে থেকে তার খেয়াল রাখবে। সে তার গার্ডকে ব্যানের খেয়াল রাখার কথা বলে চলে যায়। অন্যদিকে হুইয়ের কাছে রাজকুমার যাওয়ের গার্ড আসে আর বলে, রাজকুমার যাও আপনার সাথে কথা বলতে চাই। হু গিয়ে রাজকুমারকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি কেন আমাকে এই জায়গায় ডেকেছেন। রাজকুমার যাও তাকে ওষুধ দেয় আর বলছিল 2 দিন পরে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মধ্যে লিওয়ানকে ওষুধ খাওয়াতে হবে, আর যে কোনোভাবেই হোক তোমার এই কাজটা কমপ্লিট করতে হবে। ও রাজি হয়ে চলে যাচ্ছিল আর ভাবছিল নিশ্চয়ই রাজকুমার যাও আমাকে পছন্দ করে, তাই তো সেই কাজ আমাকে করতে দিয়েছে। তারপর রাজকুমার যাওকে বিয়ে করে আমি তো রানী হয়ে যাব, তারপর আমি তাকে শিক্ষা দিব। অন্যদিকে প্যালেসের সে পার্টির জন্য ব্যানের কাছে একজন গার্ড আসে এবং তাকে ইনভাইট করে। তারপরের সিনে আমরা দেখতে পাই সে পার্টির সিন। পার্টিতে সবাই ছিল, কিছুক্ষণের মধ্যে লিওয়ান এবং তার বাবাও চলে আসে। ইম্পেরিয়র সেখানে তাদের অনেক প্রশংসা করে, তারা অনেক ভালো লড়াই করেছিল। তারপর তারা দুজনেই সেই জায়গায় বসে পড়ে। লি সেখানে যখন বসতেই যাবে তখনই সেই জায়গায় রাজকুমার লিকে বলছিল, তুমি থামো, তোমার সাথে আমার কথা আছে। আর সে বলছিল সে আজকে যুদ্ধ জিতে এসেছে, আমরা একসাথে মিলে একটা ড্রিঙ্ক তো করতেই পারি। রাজকুমার যাও সেই জায়গায় হুকে ইশারা করে এবং হু তাকে ড্রিঙ্ক সার্ভ করছিল, মানে এই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে। লি সেই জায়গায় সবকিছু নোটিস করছিল। সেই জায়গায় একটা গার্ড আসে এবং সে ড্রিঙ্ক চেক করে, যেখানে কোনো কিছুই ছিল না। গার্ড বলে, আপনি এটি পান করতে পারেন, কোনো সমস্যা নেই। লি সেই জায়গায় রাজাকে বলে, আমি এই ড্রিঙ্ক মিস ব্যানের সাথে পান করতে চাই। ব্যান সেই জায়গায় হ্যাপি হচ্ছিল। তারা দুজনেই রাজসভায় একে অপরকে দেখছিল। হু সেই জায়গায় ব্যানের কাছে যায় এবং তাকে ড্রিঙ্ক সার্ভ করে। আর হুদো সেই ড্রিঙ্কের মধ্যেও সে ওষুধ মিশিয়েছিল, কারণ সে তো ব্যানকে একেবারেই সহ্য করতে পারতো না। হুদো ব্যানকে এনে সে ড্রিঙ্ক দেয়। সেখানে সে যখন ড্রিঙ্ক করতেই যাবে সে ঘ্রাণ শুকেই বুঝতে পারে কিছু একটা মেশানো হয়েছে। তাই লিয়ের খাওয়ার আগে সে ওষুধ সে ফেলে দেয়। এসব কিছু দেখার পর হু বলছিল, তুমি এসব কিছু কি করেছ, তুমি রাজার সামনে ড্রিঙ্ক ফেলে তার অপমান করেছ। হু বসে পড়ে রাজাকে বলছিল, দেখুন সে কি করেছে, সে আপনার সামনে সবার অসম্মান করেছে। ব্যানও সামনে এসে বসে পড়ে আর বলে, এখানে কিছু একটা মিশানো হয়েছে। সেখানে রাজকুমার যাও সামনে আসে আর বলে, এখানে কি মিশানো হবে। গার্ড তো নিজে সেই জায়গায় চেক করেছে, কোনো কিছু পাওয়া যায়নি। ব্যান বলে, আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আপনি জড়িত, তাই তো আপনি এসব কথাবার্তা বলছেন, আপনি এখানে মিস হুকে বাঁচাতে চাইছেন। রানী সেই জায়গায় ব্যানকে সাপোর্ট করে আর বলে, এখানে ডাক্তারকে ডাকা উচিত। রানী রাজাকে বলছিল, সে আমার বোনের অনেক ভালো চিকিৎসা করেছে, এর মানে সে মিথ্যা বলতেই পারে না, তার সব মেডিসিন নিয়ে ভালো দক্ষতা আছে। রানীর বোন ওই সব কিছু রাজাকে বলছিল। হুদো ভয় পেয়ে যায় আর সেই জায়গায় রাজকুমার যাওকে দেখছিল, কিন্তু রাজকুমার যাও তো তার দিকে তাকায়ও না। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার আসার পর সেই জায়গায় ড্রিঙ্কে চেক করে আর বলে এটার মধ্যে কোনো কিছু মেশানো হয়েছে। আর সে রাজাকে বলে, এই ওষুধের কারণে কেউ হঠাৎ করে মারা যায় না, আস্তে আস্তে সে শেষ হয়ে যায়। আর এই কারণে ওষুধের কারণে মৃত্যু হলে কেউ বুঝতেও পারে না যে পয়জন দেওয়া হয়েছে। হুদো সেই জায়গায় অনেক বেশি ভয় পাচ্ছিল এবং রাজকুমার যাও তো অনেক বেশি কাঁপছিল। তারা দুজনেই ভয় পাচ্ছিল যদি সে ধরা পড়ে যায়। ব্যান তার হাত নোটিস করে আর সে বুঝতে পারে সেও জড়িত আছে। ইম্পেরিয়র বলে, হুকে নিয়ে যাও এবং তাকে জেলে বন্দি করবে না, একেবারে ফাঁসি দিয়ে দিবে। সেখানে অনেকগুলো গার্ড চলে আসে এবং তাকে নিয়ে যাচ্ছিল। হু তো ভয় পেয়ে যায় আর বলে, এই সব কিছু আমি একা করিনি, রাজকুমার যাও আমাকে করতে বলেছিল। আর সে রাজকুমারকে বলছিল, প্লিজ আমাকে বাঁচাও, আমি তো এই সব কিছু তোমার কথাই করেছি। যাও তো সবকিছুই অস্বীকার করে আর বলে, এই সব কিছু আমি কিভাবে করতে পারি।
হুদো এই জায়গায় অনেক পেরেশান হয়ে যায়, মানে এবার সে বাস খেয়েছে। ব্যান বলে তুমি ছাড়া সে সব করতে পারতো না, কারণ এই মেডিসিন অনেক বেশি দামি, সে কোথা থেকে এটা পাবে? তাই এই সব কিছুর পেছনে তোমারও হাত আছে। রাজকুমার যাও তো ফেঁসে যাচ্ছিল, তাই সে অনেক বেশি রেগে যায় এবং সেই জায়গায় পানির পাত্র ফেলে দেয়। এসব দেখার পর তো রাজা রেগে যায় আর বলছিল, তুমি এই জায়গায় কি সব ব্যবহার করছো? রাজকুমার যাও সামনে চলে আসে আর বলছিল, তো আমি কি করব? এই পুরো রাজ্যের রাজা আমার হওয়ার কথা, কিন্তু আপনি আমার বাবা হওয়ার সত্ত্বেও আমার ওপর একেবারেই কোনো মনোযোগ দেন না। আপনি আমাকে কোনো মূল্যও দেন না, আর যে জিনিসের ওপর আমার অধিকার আছে তা আপনি লিওয়ানকে দেন। আমি আমার প্রাপ্য কোনো কিছুই পাচ্ছি না, তাই আমার এই সব কিছু করতে হয়েছে। রাজাকে সব কিছু বলার পর সে বলে, আজকে আমি এই জায়গার সবাইকেই মেরে ফেলবো, তারপর আমি রাজা হব। এসব বলার পর তো সব গার্ডদেরকে সে ডাকে, মানে রাজকুমার জাওয়ের যেসব সৈন্যরা ছিল তারা সবাই ভেতরে চলে আসে। রাজকুমার যাও তো সেই জায়গায় লিওয়ানকে মারার চেষ্টা করে, কিন্তু সে তো সরে যায়। সবাই যখন ফাইট করছিল হঠাৎ করে সব জায়গায় অন্ধকার হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আবার লাইট জ্বলে। আলো হওয়ার পরপরই সেই জায়গায় রাজকীয় সব সৈন্যরা চলে আসে এবং সেই সৈন্যদেরকে একেবারে ধরে ফেলে। আর লিওয়ান সেই জায়গায় রাজকুমার জাওকেও ধরে ফেলেছিল। জাওয়ের সব প্ল্যান একেবারে নষ্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই কমান্ডার চলে আসে আর বলে, আমাকে ক্ষমা করবেন, আমার দেরি হয়ে গেছে। আমরা জানতে পারি আগে থেকেই তারা এই সব কিছু আন্দাজ করেছিল, তাই তারা আগেই কমান্ডারের সাথে কথা বলে নিয়েছিল। ব্যান বলেছিল, যখন আমি ইশারা করব আপনারা ভেতরে চলে আসবেন, তাই সেই ইশারা দেওয়ার জন্য অন্ধকার করে ফেলেছিল। রাজা তার ছেলের প্রতি অনেক বেশি ক্ষেপে যায় এবং তাকে জেলে বন্দি করার আদেশ করে। রাজা ঘোষণা করে, এখন লিওয়ানি হবে পরবর্তী রাজা এবং সেই এখন ক্রাউন প্রিন্স। রাজা আসলে গুণবান মানুষকে দেখেছিল, তার ছেলেকে নয়, কারণ তার ছেলে অনেক বেশি লোভী ছিল, সে রাজ্যকে সামলাতে পারতো না। ব্যান আর লি তো অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে হুকে দেখানো হয় যে কিনা জেলে ছিল। আগের জন্মে যেরকম ভাবে সে ব্যানকে আটকে রেখেছিল সেরকমই এখন তার অবস্থা। তার সাথে দেখা করার জন্য ব্যান সেখানে চলে আসে। ব্যান তাকে বলে, অবশেষে তুমি তোমার পরিণতি পেলে। তুমি কারো ভালো চাওনি বা কারো ভালো করার চেষ্টা করনি, সবার খারাপ চেয়েছো, তাই তোমার সাথে খারাপ হয়েছে। হুদো সেই জায়গায় কান্না করা ছাড়া কোনো কিছুই করতে পারে না। অন্যদিকে ব্যান এবং লিওয়ানের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং আজকেই তাদের বিয়ে ছিল। তারা দুজনেই বিয়েতে অনেক বেশি হ্যাপি ছিল। তাদের বিয়ের পূর্ণতার সাথেই এই ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।